জি ম্যাম। আচ্ছা, এখন স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে। ম্যাম ফুল স্ক্রিন করলে বেটার হয়। ফুল স্ক্রিন ছোট করবো ছোট যে এখন লাগছে। তোমাদেরকে বারবার অ্যালাউ করতে হচ্ছে, ওটা কতক্ষণ করবো সেটা বুঝতেছি না তো। বুঝছো? ক্লিক ক্লিক করতে থাকবো না, এই যে দেখো আমি গেছি স্ক্রিনে চলে আসছি। ফুল স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যালো? এখনো না ম্যাম। কেন তো ফুল স্ক্রিনে আসছি? কোথায় যে যাবো তোমাদেরকে দিয়ে বলো তো? আমি তো আবার যে স্ক্রিন সেখানে ফুল স্ক্রিন করতেছি, সেটাই তো শেয়ার করলাম। আবার কি শেয়ার করতে হবে কিনা? না ম্যাম। তোমরা ছোট করে দেখতে পাচ্ছো? জি ম্যাম। আমি বড় করতেছি, দেখো এই যে এখন দেখো বড় হয়েছে। না ম্যাম এখনো বড় হয়নি। আরে আল্লাহ, আমি তো ইয়ে করতেছি, ওই যে স্লাইড শো দিচ্ছি তো ওইটা। ম্যাম আমরা জুম করলে দেখা যাচ্ছে না বড় করে। তাহলে হবে। আমি এখন, তোমরা জুম করে দেখো আর আমি স্লাইড শো দিয়ে দেখি। এখন শোনো, কোলিনার্জিক সিস্টেম আমি শুরু করেছিলাম, ঠিক আছে? তা এখন গত ক্লাসে যতটুকু দেখলাম যে এখন আগের কথা মনে আছে? কোলিনার্জিক ড্রাগ, তারপরে হচ্ছে টাইপস, রিসেপ্টর, মলিকুলার মেকানিজম, এই সবগুলো মনে আছে তোমাদের? রেসপন্স করো একটু, আমি যেহেতু তোমাদের দেখতে পাচ্ছি না তাই তোমাদের রেসপন্সটা আমি চাইবো। হ্যাঁ, ঠিক আছে। আমি যেটা জিজ্ঞেস করলাম আগের পড়া মনে আছে ফার্মাকোলজির কোলিনার্জিক সিস্টেমের, নাকি আমি একটু করে রিক্যাপিচুলেশন করবো? কুইক আমি একটু রিভিউ করলে বেটার হয়। একটু রিভিউ করলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কোলিনার্জিক নার্ভাস সিস্টেম, এখানে নামকরণটা হচ্ছে মেইনলি নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন সেই জন্য, এবং ইট ইজ এ ট্রু নিউরোট্রান্সমিটার। ট্রু নিউরোট্রান্সমিটার হচ্ছে কিছু ক্রাইটেরিয়া বহন করে, সেই ক্রাইটেরিয়াগুলো আবার দেখবো আমরা অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেমে। কোলিনার্জিক ড্রাগস গুলো হচ্ছে তারা রিসেপ্টরের উপর সাধারণত কাজ করবে এবং সেই রিসেপ্টরগুলো অ্যাসিটাইলকোলিন দ্বারা অ্যাক্টিভেটেড হয়, এবং এরা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন করলে যে রেসপন্স দেখাবে সে একই রকম রেসপন্স এরাও দেখায়। অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর স্টিমুলেন্ট গুলো এবং যে এদের মাঝে কেউ হচ্ছে সরাসরি অ্যাক্টিং, যাদেরকে ডাইরেক্টলি অ্যাক্টিং করে মাইমেটিক ড্রাগ বলি, আবার কেউ হচ্ছে রিসেপ্টরের উপর কাজ করতে পারে না, কিন্তু এনজাইম, যে এনজাইমটা অ্যাসিটাইলকোলিনকে ভেঙে ফেলে সেটাকে বন্ধ করে দিয়ে আলটিমেটলি বডির অ্যাসিটাইলকোলিন কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েও কাজ করে। দে আর কল্ড ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগস। তারা একসাথে মিলে আলটিমেটলি কোলিনোমাইমেটিক এজেন্ট হিসেবে পরিচিত হয়। রিসেপ্টরগুলো দেখা যায় যে কোন কি দিয়ে অ্যাক্টিভেশন হচ্ছে, আইদার ম্যাসকারিন অর নিকোটিন, সেটার উপর নির্ভর করে আমরা দুই ভাগে ভাগ করেছি কোলিনার্জিক রিসেপ্টরকে। কেউ হচ্ছে ম্যাসকারিনিক রিসেপ্টর, কেউ হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর। এছাড়া আরেকটা আছে যে ডাইরেক্টলি অ্যাক্টিং আর ইনডাইরেক্টলি অ্যাক্টিং করলাম। ডাইরেক্টলি অ্যাক্টিং মানে ড্রাগ হচ্ছে তারা যারা সরাসরি রিসেপ্টরের উপর কাজ করতে পারবে, আর ইনডাইরেক্টলি অ্যাক্টিং হচ্ছে তারা যারা রিসেপ্টর, দ্যাট মিনস আইদার মাস্কারিনিক অর নিকোটিনিক, তাদের সাথে কোনো কাজ নেই, কিন্তু ওই অ্যাসিটাইলকোলিন যে গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করতো সে যে এনজাইম দিয়ে ভেঙে যায়, যে নামটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এনজাইম। এখন কোনোভাবে যদি কিছু ড্রাগ দিয়ে তুমি এই এনজাইমের কাজটা বন্ধ করে দিতে পারো, তাহলে আলটিমেটলি অ্যাসিটাইলকোলিন কনসেন্ট্রেশন বেড়ে যাবে। সো ওই অ্যাসিটাইলকোলিন গিয়ে তখন রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করবে। সো এটা হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং। সো উই ক্যান ক্লাসিফাই cholinergic drugs according to mode of action either by directly acting or by indirectly acting, ঠিক আছে? এর মাঝে অ্যাসিটাইলকোলিনই একমাত্র তোমার বডির এন্ডোজেনাস অ্যাগনিস্ট ড্রাগ, যেটা কোলিনার্জিক নার্ভাস সিস্টেমে তোমরা পাবে। ম্যাসকারিন এবং নিকোটিন দিয়ে আমরা এই ড্রাগগুলোকে, রিসেপ্টরগুলোকে আইডেন্টিফাই করেছি। এখন তাহলে যে রিসেপ্টরের সাবটাইপগুলো, মাস্কারিনিক রিসেপ্টরগুলো আছে 5 ধরনের, M1, 2, 3, 4 and 5। আর নিকোটিনিক রিসেপ্টর হচ্ছে 2 রকম। নিকোটিনিক আছে স্কেলেটাল মাসেলে, সেটা হচ্ছে NM টাইপ, আর যেগুলো নার্ভ বা গ্যাংলিয়াতে সেগুলো হচ্ছে NN টাইপ, ঠিক আছে? মাস্কারিনিক রিসেপ্টর নামকরণের পিছনে আবারও একই কথা, মাস্কারিন যেটা একটা ফাঙ্গাস, অ্যামানিটা মাস্কারিয়া থেকে আসে, সেটা এই রিসেপ্টরের সাথে দিলে রেসপন্স দেখায় অ্যাসিটাইলকোলিনের মতন। আর নিকোটিনিক রিসেপ্টরকে বলা হয় নিকোটিনিক কারণ নিকোটিন দিয়ে এই রিসেপ্টরের স্টিমুলেশনটা প্রথমে আবিষ্কার করা হয়েছিল, ঠিক আছে? এরপরে আসো তোমরা
সাইট অফ মাস্কারনিক রিসেপ্টর কোথায়? লাইট দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না। একদম না, একদম দেখা যাচ্ছে না। না, ব্ল্যাক। ফার্স্ট স্লাইডে বসে আছে ম্যাম। না ম্যাম, ফার্স্ট একটা স্লাইডে slide-এই বসে কোলিনার্জিক আছে। নার্ভাস সিস্টেম ওই স্লাইডেই বসে আছে। কেন? এখন কেন? কি হয়েছে? এখন আবার চেঞ্জ হয়েছে। তার মানে কি আমি বড় করলে স্লাইড চলে যায় এরকম কিছু? সম্ভবত আমি ছোটই রাখতেছি, তাই না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এর আগে যেগুলো বলেছি যে মাস্কারনিক রিসেপ্টরের সাবটাইপ আর নিকোটিনিক রিসেপ্টরের সাবটাইপ বলেছি, এখন আমি চলে আসছি সাইট অফ মাস্কারনিক রিসেপ্টর। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করতে পারি যে কোথায় কোথায় থেকে আমরা মাস্কারনিক রিসেপ্টর পাবো, যে আলটিমেটলি রেসপন্স দেখাতে পারবো। এর মাঝে অটোনমিক ইফেক্টর অর্গান নাম দিই, তার মধ্যে এক্সোক্রাইন গ্ল্যান্ড, কার্ডিয়াক মাসেল এবং স্মুথ মাসেল। এই তিনটা ভাগে আমরা ভাগ করছি মূলত মাস্কারনিক রিসেপ্টরের সাইট বললে। এই তিনটা কথা মনে রাখবা যে মাস্কারনিক উচ্চারণ করলে সাইটটা কোথায় পাবো। এক হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, দুই হচ্ছে দুই রকম মাসেল, এক হচ্ছে কার্ডিয়াক মাসেল আর হচ্ছে স্মুথ মাসেল। ঠিক আছে, দুই রকমের মাসেল এখানে চলে আসছে, কার্ডিয়াক আর স্মুথ মাসেল, আর একটা গ্ল্যান্ড আসছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এরাই হলো গিয়ে অটোনমিক ইফেক্টর অর্গান, যেখানে তুমি মাস্কারনিক রিসেপ্টর পাবা। আর নিকোটিনিক রিসেপ্টর হচ্ছে গিয়ে, যেহেতু দুটা মাসেল টাইপ আগে বলে দিয়েছে, আরেকটা রয়েছে স্কেলেটাল মাসেল। এই নিকোটিনিক রিসেপ্টর স্কেলেটাল মাসেলে থাকে, আর থাকে অটোনমিক গ্যাংলিয়া এবং অ্যাড্রিনাল মেডুলা আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। এই সাইডটা মনে রাখবো আমরা, ঠিক আছে? আমার স্লাইড দেখা যাচ্ছে না। আমি তো ছোটই করলাম, আর কি হলো? ম্যাম আগের মতো ব্ল্যাকই আছে। আমি তো শেয়ারই করতেছি। এটা কি বারবার শেয়ার অপশনে যে কিছু করতে হয়? ক্লিক টু ক্যান্সেল ইওর প্রেজেন্টেশন কেন? Your screen is still visible to others. এটা লেখা, বলো তো। হ্যালো হ্যালো, ম্যাম বলো। দেখা ম্যাম যাচ্ছে দেখা না। যাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে না। আমার এখানে দেখা যাচ্ছে। ম্যামের এবার আইডিটা দেখো। পিন করে রাখ সবাই, তাহলে মেবি দেখা যাবে। হ্যাঁ, মেবি দেখা এখন যাবে। দেখা আমার যাচ্ছে এখানে না। দেখা যাচ্ছে। এখন দেখা আইডি দুইটা আছে, দুই এখন নম্বর তো দেখা পিন যাচ্ছে। করে দেখো। সেটাই, দুই ম্যাম নাম্বার পার্টিসিপেন্টসে গিয়ে ম্যামের আইডিতে পিন করে রাখলেই দেখা যাচ্ছে। তোমরা পিন, সেফটি পিন যা মন চাই করো, ঠিক আছে? দেখো শুধু স্ক্রিন দেখা যায় কিনা, তাইলে হবে। আমি তো বড় করার চেষ্টা করলাম, সেটাও হলো না। ছোট করে দিচ্ছি, তাও এখন এখন দেখতে পাচ্ছো? জি ম্যাম, Yes, এখন ma'am. দেখা যাচ্ছে। আচ্ছা জি ম্যাম, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো, একটু আগে যেটা বলছিলাম, your risk- অনেকে মেবি ঢুকতে পারছে না। হ্যাঁ, দুটা পাশাপাশি রাখতে পারলে ভালো হতো, স্ক্রিন আর ইয়ে। এটা আমি তো ওই অনেকের ইয়েটা আসছে না তো, অ্যালাউ বা সামথিংটা আসছে না তো, অ্যাডমিট। শোনো, একটা ক্লাস টাইমের একটা লিমিট করে রাখবা, 10 মিনিট। এই যেমন 40 পর্যন্ত, এরপরে আর ঢোকার চেষ্টা করো না, তাহলে ক্লাসেরও ডিস্টারবেন্স হয়ে যাবে। ঠিক আছে, প্রথম 10 মিনিট আমি অ্যালাউ করে রাখবো, এরপরে আর তোমরা অ্যালাউর জন্য রিকোয়েস্ট করো না। ঠিক আছে, বুঝছো? তাহলে 11:30 ক্লাস, তুমি যদি 11:15টায় ঢুকতে চাও, দ্যাট ইজ নট ডিসেন্ট। ওকে, ওকে ম্যাম। এখন আসো, দেখতে পাচ্ছ কিনা স্ক্রিন আবার বলো। জি ম্যাম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ঠিক আছে। এই লাস্ট আমি অ্যাডমিট দিলাম, এরপরে আর কাউকে আমি অ্যাডমিট দিচ্ছি না, সরি। ঠিক আছে, এখন দেখো সাইটটা মনে রাখতে হবে কোথায় কোথায় আছে। মাস্কারনিক সাইট বলেছি, এই তিনটা জায়গা মনে রাখবা, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল, এক্সোক্রাইন গ্ল্যান্ড। নিকোটিনিক রিসেপ্টর কোথায় আছে বললেই বলবা যে স্কেলেটাল মাসেল নিউরোমাসকুলার জাংশনে থাকবে, অটোনমিক গ্যাংলিয়াতে থাকবে, অ্যাড্রিনাল মেডুলা এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকবে। এনএম আর এনএন টাইপ দুটো টাইপ আছে, স্ট্রাকচার বেশি ডিটেইলস যদিও কারো ভালো লাগে পড়ো, না পড়লে কোনো সমস্যা নেই। মাস্কারনিক রিসেপ্টরের সাবটাইপগুলোর মাঝে M1 থাকে হচ্ছে নিউরোনাল টাইপ মূলত, এবং নার্ভ টার্মিনালে তুমি পাবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাবে, সিন্যাপস অফ ভ্যাগাস নার্ভ পাবে, ওভার দ্য গ্যাস্ট্রিক প্যারাটাল সেল এবং গ্যাংলিয়া। এই গ্যাস্ট্রিক প্যারাটাল সেলে যেহেতু আছে ভ্যাগাস নার্ভ সাপ্লাইং দ্য প্যারাটাল সেল, এখানে M1 রিসেপ্টর থাকার জন্য তুমি যখন দেখবা যে পেপটিক আলসার ডিজিজ হচ্ছে, তখন তুমি এই পার্টিকুলার M1 রিসেপ্টরকে ব্লক করলে তুমি পেপটিক আলসারে হেল্প পাবে। কারণ এই M1 যখন স্টিমুলেশন হয়, তখন সে অ্যাসিড সিক্রেশনটা বাড়িয়ে দেয় প্যারাটাল সেলে, অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটাকে বন্ধ করার জন্য অ্যান্টি মাস্কারনিক ড্রাগ এবং তার মাঝে মাস্কারনিক রিসেপ্টর 1 ব্লকার, পার্টিকুলারলি সিলেক্টিভ ব্লকার লাগবে।
পাইরেনজেপিন টেলেনজেপিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারবো পেপটিক আলসার ডিজিজ। M2 হচ্ছে কার্ডিয়াক, M2 মানেই কার্ডিয়াক, ব্যাস আর কোনো কথা নেই, মূলত হচ্ছে কার্ডিয়াক, এছাড়া আর কোথায়? আর হচ্ছে গিয়ে প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল, প্যারাসিম্পথেটিক নার্ভ টার্মিনাল, যেখানে নিজের রিলিজকে কন্ট্রোল করে। এছাড়া আছে সার্কুলার স্মুথ মাসেলে, সার্কুলার স্মুথ মাসেলে থাকে স্ফিংটার, সাধারণত স্ফিংটার তেলে এই সার্কুলার স্মুথ মাসেল তুমি M2 রিসেপ্টর পাবা। M3 আসো গ্ল্যান্ডুলার, মূলত যত সিক্রেশন আছে সব সিক্রেশন বাড়িয়ে দেওয়ার জন্য এই M3 রিসেপ্টরটা দায়ী, এবং লংগিটিউডিনাল স্মুথ মাসেলদের কন্ট্রাকশনের জন্য দায়ী হচ্ছে M3 রিসেপ্টর। আর ভাস্কুলার এন্ডোথেলিয়াম ইজ দ্য এক্সেপশন, যেখানে সে রিল্যাক্সেশন করে দিবে। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড সিক্রেশন বাড়াবে, লংগিটিউডিনাল স্মুথ মাসেল কন্ট্রাকশন করবে, ভাস্কুলার এন্ডোথেলিয়ামে সে রিল্যাক্স করবে। এই তিনটা জায়গার রিসেপ্টর এবং লোকেশন এবং রেসপন্স মনে রাখবা তোমরা, ঠিক আছে? এর মাঝে M1 এবং M3 একই রকম ভাবে কাজ করে, যারা ইনোসিটোল ট্রাইফসফেট এবং ডায়াসেলগ্লিসারল বাড়িয়ে দিয়ে কাজ করে এবং আলটিমেটলি এক্সাইটেটরি ইফেক্ট দেখায়। আর M2টা হচ্ছে ইনহিবিটরি, সাইক্লিক এমপি কমিয়ে দিয়ে, ভোল্টেজের ক্যালসিয়াম চ্যানেল স্লো করে দিয়ে অথবা পটাশিয়াম কারেন্ট বাড়িয়ে দিয়ে আলটিমেটলি ইনহিবিটরি ইফেক্ট দেখায়। তাহলে কার্ডিয়াক মাসেলে M2 যেহেতু আছে, হার্ট রেট কি হবে? কমে যাবে। আর M1 থাকে যেসব নিউরনাল পার্টে, সেখানে এক্সাইটেশন হবে, গ্যাস্ট্রিক প্যারাটাল সেলে সিক্রেশন বাড়বে। আর M3 হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড সিক্রেশন হবে, লংগিটিউডিনাল স্মুথ মাসেলে কন্ট্রাকশন হবে, যার জন্য পেরিস্টালসিস বেড়ে যাবে, তুমি দেখবা। এছাড়া ভাস্কুলার এন্ডোথেলিয়ামে কি হবে? রিল্যাক্সেশন, ঠিক আছে? এই M1 এবং M3 মূলত এগুলো ফসফোলাইপেজ, এরা সবাই মোটামুটি জি প্রোটিন কাপল রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। আর হচ্ছে ফসফোলাইপেজ A2-র সাথে সম্পর্ক, আর আলটিমেটলি ক্যালসিয়াম অ্যাডিনাল সাইক্লিক স্টিমুলেশন এবং সাইক্লিক এমপি বাড়িয়ে এক্সাইটেটরি ইফেক্ট তারা দেখায়। আর ইনোসিটোল ট্রাইফসফেটের কাজ হচ্ছে ক্যালসিয়াম বাড়ানো, ক্যালসিয়ামের কাজ হচ্ছে কন্ট্রাকশন করা আর সিক্রেশন করা। এই দুটো কাজ হচ্ছে ইনোসিটোল ট্রাইফসফেট দিয়ে হয়। আর ডায়াসেলগ্লিসারলও আলটিমেটলি এক্সাইটেটরি রেসপন্স দেখায়। নিকোটিনিক রিসেপ্টর তুমি যখন নাম বলবা তখন একটাই নাম মনে আসবে, সেখানে হচ্ছে গিয়ে আয়ন চ্যানেল মেডিয়েটেড রিসেপ্টর। নিকোটিনিক মানে হচ্ছে আয়ন চ্যানেল রিসেপ্টর। আমরা মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী জেনারেল ফার্মাকোলজিতে 4 রকম রিসেপ্টর পেয়েছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এন্ড টাইপ 4। টাইপ 1 ছিল আয়ন চ্যানেল মেডিয়েটেড রিসেপ্টর, এর এক্সাম্পল ছিল নিকোটিনিক রিসেপ্টর। এই এখন আমরা এই যে নিকোটিনিক করছি, এইভাবে আমরা লিঙ্ক আপ করে নেব যে এই অটোনমিকের এই নিকোটিনিক রিসেপ্টর যদি আমরা নাম বলি, তাহলে ও কিভাবে কাজ করে? ও কাজ করে হচ্ছে আয়ন চ্যানেল মেডিয়েটেড রিসেপ্টরের মাধ্যমে। তাহলে দেখো, এই NM-টা থাকে স্কেলেটাল মাসেলে নিউরোভাস্কুলার জাংশন, আর NN থাকে অটোনমিক গ্যাংলিয়া, অ্যাড্রিনাল মেডুলা, সেন্ট্রাল সিস্টেম, ঠিক আছে? সেলুলার ইফেক্ট মানে হচ্ছে মলিকুলার মেকানিজম। এখানে যখন অ্যাসিটাইলকোলিন এসে নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে আইদার স্কেলেটাল মাসেল অথবা অটোনমিক গ্যাংলিয়া, তখন ওপেনিং অফ আয়ন চ্যানেল গেটেড, আয়ন চ্যানেলটা খুলে যায়। তো সোডিয়াম সাধারণত এন্ট্রি হয়, সোডিয়াম এন্ট্রি হলে ডিপোলারাইজেশন হয়, এভাবেই রেসপন্স দেখায় বা এক্সাইটেটরি ইফেক্টটা সে দেখায়, ঠিক আছে? এখন মেকানিজম, মলিকুলার মেকানিজম আরেকবার যদি একটু দেখো যে M1 এবং M3 একই রকম ভাবে কাজ করে। যখনই অ্যাসিটাইলকোলিন M1 এর সাথে বাইন্ড করবে তখন কি হবে? দেখো ফসফোলাইপেজ C GQ এর মাধ্যমে কাজ করছে, তো ফসফোলাইপেজ C স্টিমুলেশন হবে, আলটিমেটলি ইনোসিটোল ট্রাইফসফেট এন্ড ডায়াসেলগ্লিসারল তৈরি হবে, ওরা ক্যালসিয়াম বাড়িয়ে দিয়ে ডিপোলারাইজেশন এবং এক্সাইটেটরি ইফেক্ট দেখায়। আর M2 হচ্ছে গিয়ে ইনহিবিটরি ইফেক্ট, ওপেনিং অফ পটাশিয়াম চ্যানেল, ইফ্লাক্স অফ পটাশিয়াম, হাইপারপোলারাইজেশন হবে, আলটিমেটলি ইনহিবিটরি ও সিনাপটিক পটেনশিয়াল দেখা যাবে। তাও ঢুকতেই আছে, দেখুন। আচ্ছা, আর নিকোটিনিক রিসেপ্টরের ক্ষেত্রে আইদার নিকোটিনিক মাসেল টাইপ অথবা নার্ভ টাইপ যাই হোক না কেন, যখনই অ্যাসিটাইলকোলিন এর সাথে বাইন্ড করে তখন দেখা যায় যে ওপেনিং অফ সোডিয়াম চ্যানেল, ইনফ্লাক্স অফ সোডিয়াম, আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়াল এবং এক্সাইটেটরি ইফেক্টগুলো দেখাবে, ঠিক আছে? এখন আসো কিভাবে আমরা কোলিনার্জিক অ্যাগনিস্ট ড্রাগগুলোকে ক্লাসিফাই করব। আমরা ডাইরেক্টলি অ্যাক্টিং বা ইনডাইরেক্টলি অ্যাক্টিং একটু আগেই বলেছিলাম। ডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ হচ্ছে গিয়ে তারা যারা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে এবং রেসপন্স দেখাতে পারবে। এর মাঝে আছে আবার কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী এস্টারস অফ কোলিন, একমাত্র হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এছাড়া
এস্টারস অফ কোলিন আছে, আরো আছে মিথাকোলিন, কার্বাকল, বিথানিকল। এগুলোতে স্ট্রাকচার অ্যাড করার জন্য নামগুলো পরিবর্তন হয়েছে। অ্যাসিটাইলকোলিন যেটা শুধু এস্টার অফ কোলিন, আর পরে যখন মিথাইল গ্রুপ, কার্বাকল গ্রুপ এগুলো অ্যাড করা হয় এবং মিথাকোলিন, কার্বাকল, বিথানিকল এগুলো আমরা পাই। এখন এগুলো অ্যাড করার পিছনে যুক্তি হচ্ছে কি, অ্যাসিটাইলকোলিন নিজে যেটা একা, সে কিন্তু খুব দ্রুত একেবারে 150 মিলি সেকেন্ডের ভিতরে হাইড্রোলাইসিস হয়ে যায়, অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এনজাইম দিয়ে ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার জন্য আলটিমেটলি তার রেসপন্সটা তুমি পাবে না, যার জন্য তোমরা ক্লিনিক্যালি এই অ্যাসিটাইলকোলিনকে ব্যবহার করতে পারবে না। বাট আমরা তো কোলিনার্জিক ড্রাগ ইউজ করতে চাই, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা স্ট্রাকচার মডিফিকেশন করব, যার জন্য এই মিথাকোলিন, কার্বাকল, বিথানিকল এরা হয় কি অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এনজাইম দিয়ে ভেঙে যাওয়া, যেটা হাইড্রোলাইসিস বা ব্রেকিং ডাউন, ওইটার রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে ওদেরকে ভাঙতে দেয় না এনজাইম দিয়ে, ফলে ওরা মোর রেজিস্ট্যান্ট হওয়ার জন্য ওদের রেসপন্সটা তোমরা অনেক ধরে পাবা। বুঝতে পারছো কথাগুলো? বুঝতে পারছো? আমি এইটুকুন যে বললাম, ডাইরেক্ট লিঙ্কিং মানে হচ্ছে সরাসরি রিসেপ্টরের সাথে কাজ করছে, তার মাঝে তুমি এইমাত্র দেখলা কেমিক্যাল নেচার অনুযায়ী এস্টারস অফ কোলিন কিছু পাচ্ছ, অ্যাসিটাইলকোলিন একমাত্র যে খুব দ্রুত ভেঙে যায়, বাট পরবর্তীগুলো স্ট্রাকচারাল মডিফিকেশন এমন ভাবে করা হয়েছে যেন অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এনজাইম দ্বারা তারা রেজিস্ট্যান্ট হয়, ভেঙে যায় না, ফলে ওরা থেকে যায়, রেসপন্স দেখাতে পারে, যার জন্য ক্লিনিক্যালি এদেরকে আমরা ইউজ করতে পারি। এছাড়া কিছু ন্যাচারাল অ্যালকালয়েড আছে, মাস্কারিন, নিকোটিন, পাইলোকার্পিন, অ্যারিকোলিন, লোবেলিন, এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যালকালয়েড, এরাও ডাইরেক্টলি অ্যাক্টিং। ইনডাইরেক্টলি অ্যাক্টিং গুলো হচ্ছে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এনজাইমকে ইনহিবিশন করার মাধ্যমে অ্যাসিটাইলকোলিনের ভেঙে যাওয়া বন্ধ করে দেয়, ফলে অ্যাসিটাইলকোলিন কনসেন্ট্রেশন বডির ভিতরে বেড়ে যায়। এদের মাঝে আবার ক্লাসিফিকেশন হচ্ছে, সিম্পল অ্যালকোহল হচ্ছে এড্রোফোনিয়াম, এস্টারস অফ কার্বামাইল কোলিন হচ্ছে ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, পাইরোস্টিগমিন। আদার গ্রুপের মাঝে হচ্ছে রিমেক্যারিয়াম, আর অর্গানোফসফেট কম্পাউন্ডের মাঝে প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, ইকোথেরাফেট, টেট্রাইথিল পাইরোফসফেট, ডায়াসপ্রোপাইল, ফ্লুরোফসফেট। এই নামগুলো হচ্ছে অর্গানোফসফেট কম্পাউন্ডের, যারা ইরিভার্সিবল ইনহিবিশন অফ দ্য এনজাইম করে, আর আগেরগুলো হচ্ছে রিভার্সিবল ইনহিবিশন করে। যেমন এড্রোফোনিয়াম মাত্র 5 মিনিটের জন্য ইনহিবিশন করে, ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, পাইরোস্টিগমিন বা ডিমেক্যারিয়াম এরা হচ্ছে গিয়ে আধা ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত এনজাইমটাকে ইনহিবিশন করে। তাহলে এই তথ্যটা বুঝছো যে এনজাইমকে বন্ধ করে দিলে অ্যাসিটাইলকোলিন ভাঙবে না, তোমার বডির অ্যাসিটাইলকোলিন কনসাম্পশন বাড়িয়ে দিয়ে এরা কাজ করছে, এই জন্য এদের নাম হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং বা অ্যান্টিকোলিনেস্টারেজ। কথাটা ক্লিয়ার হয়েছে? বলা পাইন, হ্যালো, জি ম্যাডাম। বুঝতে পারছো কথাটা যে কি বললাম, ডাইরেক্টলি অ্যাক্টিং আর ইনডাইরেক্টলি অ্যাক্টিং কেন? আচ্ছা, ইনডাইরেক্টলি অ্যাক্টিং যেগুলো, তাদের মাঝে কেউ হচ্ছে অল্প সময়ের জন্য ইনহিবিশন করে, আর কেউ হচ্ছে একেবারে ইরিভার্সিবল ইনহিবিশন করে এনজাইমকে। যারা অল্প সময়ের জন্য ইনহিবিশন করে তাদেরকে আবার রিভার্সিবল বলা হয়। তার মাঝে ন্যাচারালি আছে ফাইসোস্টিগমিন, আর সিনথেটিক বাকিগুলো সব যত নাম, নিওস্টিগমিন, প্যারাডোস্টিগমিন, এড্রোফোনিয়াম, অ্যামিনোনিয়াম, সব নামগুলো। আর ইরিভার্সিবল ইনহিবিশন অফ এনজাইমকে কাজ করে হচ্ছে অর্গানোফসফেট কম্পাউন্ডগুলো। এর মাঝে এই নামগুলো অসপির জন্য দরকার, যে অ্যালকাইল ফসফেট গ্রুপকে, অ্যারাইল গ্রুপকে, কারণ অসপি বা রিটেন বা এমসিকিউতে তোমাদের দেখা যাবে এইভাবে আসে কোশ্চেন যে টেট্রাইথিল পাইরোফসফেট এটা কোন গ্রুপের ড্রাগ, অ্যালকাইল ফসফেট গ্রুপ না অ্যারাইল ফসফেট গ্রুপ না সামথিং এলস। হ্যাঁ, তো এই জন্য এই নামটা পড়তে হবে রিটেন, অসপি, এই ধরনের কোশ্চেনের জন্য। কিন্তু যখন ভাইভাতে জিজ্ঞেস করবো তখন অর্গানোফসফেট কম্পাউন্ড বললে একেবারে সহজ কথাগুলো বলবা, যে ইনসেকটিসাইড যেগুলো আছে, প্যারাথিয়ন, ক্লোরোথিয়ন, ম্যালাথিয়ন, ডায়াজিনন, এই ধরনের নামগুলো। ওই টেট্রাইথিল পাইরোফসফেট, ডায়াসোপ্রোপাইল, ফ্লুরোফসফেট, এই কঠিন নামগুলো রিটেনের জন্যই মনে রাখবা বা পড়ে রাখবা, ঠিক আছে? এখন আসলে নিউরোট্রান্সমিশনের 6টা স্টেপ সাধারণত। একটা নিউরোট্রান্সমিটার তৈরি থেকে শুরু করে রিলিজ হয় এবং তার ফেট পর্যন্ত, এটাই হলো নিউরোট্রান্সমিশন। প্রথমে তৈরি হয়, তারপরে স্টোর হয়, তারপরে রিলিজ হয়, রিলিজ হওয়ার পরে তার রিসেপ্টরের সাথে সে বাইন্ড করে, আলটিমেটলি বাইন্ড করার পরে সে ভেঙে যায় এবং রিসাইক্লিং হয়। এই 6টা স্টেপ সাধারণত নিউরোট্রান্সমিশনে ফলো করি। এইখানে অ্যাসিটাইলকোলিনের তৈরি হওয়া, আমরা ক্যাটজাংয়ের যে ছবিটা, এই ছবিটা ক্যাটজাংয়ে আছে। অ্যাসিটাইলকোলিন তৈরি হয় কিভাবে? অ্যাসিটাইল-কোয়ে এবং কোলিন যোগ হয়, অ্যাসিটাইল-কোলিন এবং তারপরে তৈরি হওয়ার পরে তারা ভেসিকেলের ভিতরে জমা থাকে, যখন অ্যাকশন পটেনশিয়াল আসে তখন তারা রিলিজ হয় এবং আলটিমেটলি রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং তারপরে এনজাইম দিয়ে ভেঙে গিয়ে আবার রিঅ্যাপটেক হয়। এই ছিল মূলত
ইন শর্ট অ্যাসিটাইলকোলিনের তৈরি হওয়াটা। তাহলে কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়াতে এবং সাইটোপ্লাজমে। পেরিফেরাল কোলিনার্জিক নিউরনের তৈরি হয় হচ্ছে অ্যাসিটাইল-কোয়ে থেকে এবং কোলিন থেকে সাইটোপ্লাজমে। অ্যাসিটাইল-কোয়ে মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয় এবং সেটা গ্লুকোজ, সাইট্রেট বা অ্যাসিটিক থেকে। গ্লুকোজ প্রধানত সেলের ভিতরে ঢোকার পরে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। সেই পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়াতে ঢুকে, মাইটোকন্ড্রিয়াতে গিয়ে সে অ্যাসিটাইলকোলিন হয়। এই অ্যাসিটাইলকোলিনটা আবার মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে আসতে পারে না, ওকে তখন একটা সাইট্রেটে কনভার্ট হতে হয় সাইট্রেট সিনথেসিসের মাধ্যমে। সেই সাইট্রেটটা যখন সাইটোপ্লাজমে আসে সে তখন আবার অ্যাসিটাইল-কোয়ে হয়। দিস ইজ দ্য র ম্যাটেরিয়াল and then choline comes into the neuron by either active transport or facilitated diffusion. এই choline এবং অ্যাসিটাইল-কোয়ে দুজন মিলে আলটিমেটলি তৈরি করে হচ্ছে অ্যাসিটাইল-কোলিন। আপটেক অফ কোলিন যেটা যে ঢুকলো এটাই রেট লিমিটিং স্টেপ। এটাকে যদি তুমি বন্ধ করে দাও পরবর্তী সব স্টেপগুলো আর হবে না। রেট লিমিটিং স্টেপ বলতে একটা টার্ম থাকে যে কোন স্টেপটাকে বন্ধ করলে পরবর্তীতে আর কোনো কাজগুলো হবে না, ঠিক আছে? এই অ্যাসিটাইল-কোলিন তৈরি হওয়ার পরে আলটিমেটলি সাইটোপ্লাজমের ভেসিকল যেটা তার ভিতরে ঢুকবে, স্টোরেজ থাকবে। এই ভেসিকলে কতগুলো অ্যাসিটাইল-কোলিন জমা থাকতে পারে সেটা একটা রিটেন কোশ্চেন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, ভাইবা আসতে পারে, অস্পি হিসেবে আসতে পারে। তোমরা বলবে যে 1000 থেকে 50,000 পর্যন্ত অ্যাসিটাইল-কোলিন জমা থাকে। নেক্সট কোশ্চেন হবে যে শুধু অ্যাসিটাইল-কোলিন থাকে নাকি এর সাথে আরো কিছু থাকে? তখন তোমরা বলবা এটিপি, ভিআইপি, সাবস্টেন্স পি এগুলো জমা থাকে, ঠিক আছে? যখনই একটা অ্যাকশন পটেনশিয়াল আসে তখন ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, ক্যালসিয়াম ঢুকে ভেসিকলগুলোকে ড্র করে ফিউশন মেমব্রেন পয়েন্ট ফিউশন হয়, ফিউশন পয়েন্টের রাপচার হয়, আলটিমেটলি এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে রিলিজ হয়। দিস ইজ দ্য নর্মাল রিলিজ। কোথা থেকে রিলিজ হবে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করে কোন কোন জায়গা থেকে অ্যাসিটাইল-কোলিন তোমরা রিলিজ হতে দেখবা। Motor nerve skeletal muscle junction number 1, autonomic ganglia থেকে all parasympathetic postganglionic nerve endings, sympathetic postganglionic fibers supplying the sweat gland, adrenal medulla, certain synapse within the CNS. এই জায়গাগুলো মনে রাখতে হবে যেখান থেকে আলটিমেটলি তুমি পাবা অ্যাসিটাইল-কোলিন রিলিজ হওয়া। এখন রিলিজ হওয়ার ঘটনাকে কেউ বাড়ায় কেউ কমায়, এই ধরনের ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস গুলো ড্রাগগুলো মনে রাখতে হবে। যেমন তুমি দেখলে যে অ্যাসিটাইল-কোলিন অ্যাকশন পটেনশিয়াল আসলো তারপরে আলটিমেটলি রিলিজ হলো, তাহলে এই অ্যাকশন পটেনশিয়ালের জন্য তো সোডিয়াম চ্যানেল দায়ী ছিল। এখন তুমি যদি লোকাল অ্যানেস্থেটিক ইউজ করো তারা সোডিয়াম কন্ডাক্টেন্স বন্ধ করে দেয়, তাহলে আলটিমেটলি অ্যাসিটাইল-কোলিন রিলিজ বন্ধ করে দিবে। এক্সেসিভ ম্যাগনেসিয়াম, স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন এরাও অ্যাসিটাইল-কোলিন রিলিজকে বন্ধ করে দেয়, কারণ ক্যালসিয়াম এন্ট্রি হতে দেয় না, আর ক্যালসিয়াম না ঢুকলে রিলিজ হবে না। বটুলিনাম টক্সিন, আলফা বাঙ্গারোটক্সিন এই ধরনের কিছু টক্সিন আছে, এরাও অ্যাসিটাইল-কোলিন রিলিজকে বন্ধ করে দেয়। আর কিছু মরফিন, তারপর হচ্ছে গিয়ে নরএড্রিনালিন এরাও কিন্তু কিছুটা অ্যাসিটাইল-কোলিনকে কমিয়ে দেওয়ার ভূমিকা পালন করে। কারা বাড়িয়ে দেয়? ইথানল, পেন্টোবার্বিটন, প্যারালডিহাইড আর টক্সিন ইন ব্ল্যাক উইডো স্পাইডার, মাকড়সা যে থাকে ওখানে যে টক্সিন তারা কিন্তু বাড়িয়ে দেয় সিক্রেশনটা, ঠিক আছে? সো কেউ বাড়ায় কেউ কমায়, সে ফ্যাক্টরগুলো একটু মাঝে মাঝে মনে জিজ্ঞেস করা হয়ে থাকতে পারে। ফেট খুব ইম্পর্টেন্ট। অ্যাসিটাইল-কোলিন যখন তৈরি হলো, রিলিজ হলো, কাজ করলো, তারপরে তার ফেট কি? খুব র্যাপিডলি সে হাইড্রোলাইসিস হয়ে যায়, আবার সে অ্যাসিটেট এবং কোলিনে পরিণত হয় বাই অ্যাসিটাইল-কোলিনেস্টারেজ এনজাইম। এই অ্যাসিটেট আবার ফর্মেশন অফ অ্যাসিটাইল-কোয়েতে ব্যবহার করা হয়, আর কোলিনটা রিঅ্যাক্টিভ হয়ে অ্যাসিটাইল-কোলিন তৈরিতে মূলত সাহায্য করে, ঠিক আছে? এখন একটু আগে বলেছিলাম যে অ্যাসিটাইল-কোলিনেস্টারেজ এনজাইম দিয়ে কোলিনগুলো ভেঙে যায়, এস্টারস অফ কোলিনগুলো। তার মাঝে এই সাসেপ্টিবিলিটি কার কেমন বেশি? দেখো অ্যাসিটাইল-কোলিনের ক্ষেত্রে ভেঙে যাওয়ার সাসেপ্টিবিলিটি 4টা প্লাস দেওয়া, তাই না? মানে খুব বেশি ভেঙে যায়। আর মেথাকোলিন কম ভাঙে, কার্বাকল আর বিথানিকল একদম ভাঙেই না, এর জন্য ওদেরকে ইউজ করা যায় ক্লিনিক্যালি। এস্টারস অফ কোলিন এই 4টা নাম, বেশি তথ্য দরকার নেই। এরপরে চলে আসো, এখানে আমরা যেটা লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম, যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশনস অফ অ্যাসিটাইল-কোলিন। দিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে আমরা কোথায় কি কাজ দেখবো, রেসপন্স দেখবো। মাস্কারিনিক অ্যাকশন আর নিকোটিনিক অ্যাকশন এই দুই ভাগে আমরা ভাগ করি। আর একটু আগে আমরা 3টা সাইট বলেছি মাস্কারিনিক সাইট, একটা হচ্ছে স্মুথ মাসল, আরেকটা হচ্ছে কার্ডিয়াক মাসল, আরেকটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। খুব সহজেই এক্সোক্রাইন গ্ল্যান্ড শেষ করে দিলে সব ধরনের গ্ল্যান্ডুলার সেকশন বেড়ে যাবে, এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে স্মুথ মাসল অনেক জায়গা আছে, তো কোথায় কোথায় কেমন রেসপন্স পাবে তুমি দেখো। অন দ্য স্মুথ মাসল, কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসল এক্সেপ্ট খেয়াল করো
কোন জায়গাতে কন্ট্রাকশন করবে না, এক হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসেল আর একটা হচ্ছে স্ফিংটার স্মুথ মাসেল। কারণ স্ফিংটার হচ্ছে সার্কুলার স্মুথ মাসেল, যেখানে তুমি M2 পেয়েছো, ওর কাজ হচ্ছে রিল্যাক্সেশন করা। আর ভাস্কুলার স্মুথ মাসেল যেখানে, এখানে এন্ডোথেলিয়াম থেকে এন্ডোথেলিয়াম ডিরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টর রিলিজ হয় নাইট্রিক অক্সাইড থেকে, এর কাজ হচ্ছে ভ্যাসোডাইলেশন করা। এই জন্য এই দুটো এক্সেপশন ছাড়া বাকি সব জায়গায়, যত জায়গায় তুমি স্মুথ মাসেল পাবা সেখানে শুধু কন্ট্রাকশন হবে। ঠিক আছে, তাহলে এখন আসো কোথায় কোথায় তুমি পাবা। আই মায়োসিস হবে, নট মিওসিস। খেয়াল রেখো, বানানটাও দেখো, উচ্চারণটাও দেখো। মিওসিস কিন্তু সেল ডিভিশন ই দিয়ে, আর মায়োসিস মানে হচ্ছে গিয়ে পিপল সাইজটা ছোট হয়ে যাওয়া। এখানে সার্কুলার স্মুথ মাসেল যেটা আছে ওটা কিন্তু এখানে কন্ট্রাকশন হবে M3 জন্য। তারপরে আসো অ্যাকোমোডেশন ফর নার্ভেশন বেড়ে যাবে, কারণ সিলিয়ারি মাসেল M3 থাকে, সে গিয়ে কন্ট্রাকশন করে। যখনই সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন হয় তখনই সাসপেন্সরি লিগামেন্ট যেটা লেন্সকে ঝুলায় রাখে সেটা রিল্যাক্সেশন হয়। আর যখন লেন্স রিল্যাক্সেশন হবে তখন বাল্জ হবে, বাল্জ হলে কাছের জিনিস ভালো দেখবে। এই জন্য অ্যাকোমোডেশন ফর নার্ভেশনটা মনে রাখবা, সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন দিয়ে। আর আসো, যেহেতু সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন হয়, আইরিশ তখন পুলড অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বার, তখন ট্রাবেকুলার মেশওয়ার্ক যেগুলো আছে সেগুলো ওপেন হয়ে যায়, অ্যাকুয়াস হিউমার ড্রেনেজ হয়ে যায়। এভাবে আলটিমেটলি ইন্ট্রাকুলার প্রেশারটা ডিক্রিজ করে। তাহলে গ্লুকোমাতে এটা হেল্প করে। তাহলে অ্যাসিটাইলকোলিন লাইক ড্রাগ গুলো গ্লুকোমাতে আমাদের উপকারী ভূমিকা পালন করবে। ছবিটা আছে, ছবি দেখে তোমরা আরো খেয়াল রাখবা যে সিলিয়ারি মাসেল, সাসপেন্সরি লিগামেন্ট এগুলোর সাথে আলটিমেটলি কি সম্পর্ক। ঠিক আছে, জিআইটি তে আসো। স্ফিংটার যেটা আছে ইসোফেগাস, ওটা কন্ট্রাকশন করছে, আলটিমেটলি রিফ্লাক্স হবে না, গ্যাস পেরিস্টালস গেটিং টাইমটা কমে যাবে, দ্রুত শেষ হয়ে যাবে, খালি হয়ে যাবে। তারপরে তাহলে কোনো কারণে যদি অ্যাটর্নি হয়, মানে টোন লস হয়ে বারোটিক বাড়াচ্ছে, তো কার্বাকল, মিথানিকল, তারপর হচ্ছে ফাইসোস্টিগমিন, এই ধরনের ড্রাগগুলো ইউজ করতে পারবে। পেরিস্টালটিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়ে আলটিমেট, কারণ লংগিটিউডিনাল মাসেলে কন্ট্রাকশন করে আর সার্কুলার মাসেলে রিল্যাক্সেশন করে, সো আলটিমেটলি ডেফিকেশন হবে জিআইটি দিয়ে। প্যারাটাস সেলে তুমি দেখো, গ্যাস্ট্রিক প্যারাটাস সেলে যে গ্ল্যান্ডগুলোর সিক্রেশন বেড়ে যাবে। আর ওই যে M1 বলেছিলাম, M1 সিলেক্টিভ M1 রিসেপ্টর যদি ব্লক করে দাও তাহলে আলটিমেটলি পেপটিক আলসার ডিজিজে তুমি হেল্প পাবে। যেমন পাইরেনজেপিন, টেলেনজেপিন, ইট ইজ অ্যান M1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দ্যাট ইজ ইউজড ইন পেপটিক আলসার ডিজিজ। সো রেসপন্স গুলো দেখার সাথে সাথে তোমাকে মাথায় রাখতে হবে যে আমি ক্লিনিক্যালি এটা কোথায় কাজে লাগাতে পারবো। যেমন এটা একমাত্র বললাম পেপটিক আলসার ডিজিজে। রেসপিরেটরি সিস্টেমে তোমরা দেখো, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল যেখানে আছে ওখানে কন্ট্রাকশন হবে, তাহলে আলটিমেটলি কি হবে, ব্রঙ্কোস্পাজম হবে। সো ইফ দ্য পেশেন্ট হ্যাজ অ্যাজমা অলরেডি, তাহলে তাদের অ্যাজমাটা আরো কি হবে, বেড়ে যাবে। তাহলে অ্যাজমার পেশেন্টদের কোলিনোমাইমেটিক ড্রাগগুলো আমরা দিতে পারবো না। ঠিক আছে, সিক্রেশন বেড়ে যাবে, তাহলে অপারেশনের সময় এই ধরনের ড্রাগ দিলে মানে আরো সিক্রেশন বেড়ে গিয়ে ক্ষতি হয়ে যাবে। তাহলে অপারেশনের সময় আমার দিতে হবে কোনটা, অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ, যেটা আমার এই সিক্রেশন গুলো কমিয়ে দেয়। ঠিক আছে, ব্রঙ্কিয়াল সিক্রেশন কমে দেয়, ব্রঙ্কোস্পাজম কমে দেয়, সেরকম ড্রাগ দিতে হবে। এই জন্য আমরা প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ দিব। ঠিক আছে, জেনিটোইউরিনারি সিস্টেমে দেখো, ডেট্রোসার মাসেল, ব্লাডার যদি চিন্তা করো, ডেট্রোসার মাসেলের যে স্মুথ মাসেল সেখানে সে কন্ট্রাকশন করবে, আর ট্রাইগোনে M2 রিসেপ্টর যেটা সে রিল্যাক্স করবে। সো স্ফিংটার ইউরেথ্রি ওটাও রিল্যাক্স করে দিচ্ছে। তো আলটিমেটলি কি হবে, ভয়েডিং হবে। তাহলে ইউট্রাসের উপর তেমন ইফেক্ট নাই, কিন্তু ইউরিনারি ব্লাডারের উপর ইফেক্টটা বেশি দরকার। কারণ তোমার যদি অপারেশনের পরে প্যারালাইটিক অ্যালিয়াস হয় জিআইটিতে, আর হচ্ছে ব্লাডার অ্যাটর্নি হয় ইউরিনারি ব্লাডারে, তখন এই দুটো ক্ষেত্রেই তোমার কন্ট্রাকশন বাড়িয়ে দিয়ে হেল্প করবে। কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে অ্যাক্সেলকোলিনের কাজ হচ্ছে ভ্যাগাল স্টিমুলেশন হলে যা হয়, আলটিমেটলি হার্ট রেট কমে যায়, ফোর্স অফ কন্ট্রাকশনও কিছুটা কমে। ঠিক আছে, এই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে। আর ব্লাড ভেসেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে ভ্যাসোডাইলেশন করে, কারণ এন্ডোথেলিয়াম ডিরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টর রিলিজ করে ভেসেলকে রিল্যাক্স করে দেয়। নিকোটিনিক অ্যাকশন কি, নিকোটিনিক অ্যাকশনের মাঝে হচ্ছে অটোনমিক গ্যাংলিয়াতে সে স্টিমুলেশন করবে, আইদার সিম্প্যাথেটিক বলো অর প্যারাসিম্প্যাথেটিক বলো। এখন কোনটা স্টিমুলেশন হবে সেটা ডিপেন্ড করবে তুমি কোন অর্গানে কোন গ্যাংলিয়নিক ইফেক্টটা বেশি প্রেডমিনেন্ট। যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমে সিম্প্যাথেটিক ইফেক্ট বেশি প্রেডমিনেন্ট, তাহলে ওখানে সিম্প্যাথোমাইমেটিক ইফেক্ট পাবা, ট্যাকিকার্ডিয়া, ব্লাড প্রেশার বাড়াবে, এটা কিন্তু নিকোটিনিক ইফেক্ট, খেয়াল রেখো। আর জিআইটিতে প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট প্রেডমিনেন্ট, তাহলে
পেরিস্টালটিক ওয়েটটা বাড়বে, সিক্রেশন গুলো বাড়বে। ব্লাডারেও প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট বেশি, কারণ তোমার ডেফিকেশন, মেচুরেশন সব করানোর দরকার আছে, এই জন্য প্যারাসিম্প্যাথেটিক প্রেডমিনেন্স সেখানে। এই যে কোন অর্গানে কোন গ্যাংলিয়াটা প্রেডমিনেন্টলি কাজ করে এটা দেখে কাজ করছি, সেটাকে বলে আমরা ইউজ ডিপেন্ডেন্ট ইফেক্ট। ঠিক আছে, তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা হার্টকে সচল রাখতে হবে, তাহলে সিম্প্যাথোমাইমেটিক স্টিমুলেশন ইফেক্ট পাবা। আর জিআইটি ব্লাডারে প্যারাসিম্প্যাথিক মাইমেটিক পাবা। মেডেলাতে অ্যাসিটাইলকোলিন যখন তুমি দেখবা স্টিমুলেশন করছে ক্রোমাটিন সেলগুলো, তখন অ্যাড্রেনালিন এবং নরঅ্যাড্রেনালিন দুটোই রিলিজ হয়। হ্যালো, অ্যাড্রেনালিন এবং নরঅ্যাড্রেনালিন, এবং ওরা তখন কি করে, ভ্যাসোকনস্ট্রিকশন করে এবং ব্লাড প্রেশার বাড়ায়। এই যে দেখো অ্যাড্রেনাল মেডেলাতে গিয়ে নিকোটিনিক রিসেপ্টরের মাধ্যমে এই যে অ্যাড্রেনালিন এবং নরঅ্যাড্রেনালিন রিলিজ হলো, ওরা কিন্তু ভ্যাসোকনস্ট্রিকশন করলো, যার জন্য ব্লাড প্রেশার বেড়ে গেল। কিন্তু অ্যাসিটাইলকোলিন ইটসেলফ অন দ্য ইফেক্ট অন ব্লাড ভেসেল কি এবং হার্টে কি ছিল, ভ্যাসোডাইলেশন করছে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে গেছে এবং ব্লাড প্রেশার কমে গেছে। আমরা এরকম একটা ট্রেসিং দেখবো যে এই যে অ্যাসিটাইলকোলিন মাস্কারিনিক রিসেপ্টরের মাধ্যমে ইফেক্ট দেখাচ্ছে ব্লাড প্রেশার কমে যাওয়া, তারপর যখন তুমি মাস্কারিনিক রিসেপ্টর বন্ধ করে দিবা অ্যাট্রোপিন দিয়ে, অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ দিয়ে, তখন আবার অ্যাসিটাইলকোলিন দিলে ব্লাড প্রেশার রাইজ করতেছে। এই ব্যাখ্যাটা যখন জিজ্ঞেস করা হবে তখন তোমরা এই উত্তরটা দিবা যে ইনিশিয়ালি অ্যাসিটাইলকোলিন মাস্কারিনিক রেসপন্স দেখায়, যার জন্য সে ভ্যাসোডাইলেশন করে পেরিফেরাল রেজিস্ট্যান্স ফল করে ব্লাড প্রেশার কমিয়ে দেয়। আর যখন আমরা অ্যাট্রোপিন দিয়ে অ্যাসিটাইলকোলিনের মাস্কারিনিক রিসেপ্টর বন্ধ করে দিব, তখন আবার যখন অ্যাসিটাইলকোলিন অ্যাপ্লাই করব, তখন নিকোটিনিক রিসেপ্টরটা ওপেন থাকবে। সেই নিকোটিনিক রিসেপ্টর ইন দ্য অ্যাড্রেনাল মেডুলা থেকে সে কি করবে, অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন রিলিজ করবে। তাহলে আলটিমেটলি এই অ্যাড্রেনালিন গিয়ে ভ্যাসোকনস্ট্রিকশন করে দিয়ে ব্লাড প্রেশার রাইজ করবে। এই অংশটা কি বুঝছো ছেলেমেয়েরা? চুপচাপ তো কে কোথায় ম্যাম আছো? একটু আরেকবার একটু আরেকবার বলো। আচ্ছা, তোমাদেরকে আমরা ট্রেসিং দিয়ে জিজ্ঞেস করব অথবা এমনিতে জিজ্ঞেস করব যে আমরা যখন অ্যাসিটাইলকোলিন প্রথমে দেই ইনিশিয়ালি একা একা, তখন দেখি যে ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে, কিন্তু আমরা যখন অ্যাট্রোপিন দেওয়ার পর অ্যাসিটাইলকোলিন দেই তখন দেখি যে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে। এইখানে ব্যাখ্যাটা কি? এখানে রিসেপ্টর, যে কোনো ব্যাখ্যাতে তোমরা খেয়াল রাখবা, সাধারণত রিসেপ্টরের মলিকুলার মেকানিজম ইজ দ্য এক্সপ্লেনেশন। আছে অ্যাসিটাইলকোলিন একা একা তুমি যখন দাও তখন সে মাস্কারিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং আলটিমেটলি ব্লাড ভেসেলে যে মাস্কারিনিক রিসেপ্টর আছে তার সাথে বাইন্ড করে নাইট্রিক অক্সাইড রিলিজ করিয়ে দিয়ে এন্ডোথেলিয়াম ডিরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টর রিলিজ করিয়ে দিয়ে সে ভ্যাসোডাইলেশন করে। আর এই যে ভ্যাসোডাইলেশনের জন্য পেরিফেরাল রেজিস্ট্যান্স ফল করে ব্লাড প্রেশারটা কমে যায়। এখন এটা কোন রিসেপ্টরের মাধ্যমে হলো? মাস্কারিনিক রিসেপ্টরের মাধ্যমে। ঠিক আছে, এখন তুমি যখন মাস্কারিনিক রিসেপ্টরকে ব্লক করে দিবা উইথ দ্য অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ অ্যাট্রোপিন, তখন তুমি তারপরে যদি অ্যাসিটাইলকোলিন দাও, সে তো মাস্কারিনিক রিসেপ্টরের সাথে আর বাইন্ড করতে পারলো না, কারণ অ্যাট্রোপিন দিয়ে সে বন্ধ আছে। তাহলে সে ফ্রি পাবে কাকে? সে ফ্রি পাবে নিকোটিনিক রিসেপ্টরকে। নিকোটিনিক রিসেপ্টর কোথায়? অ্যাড্রেনাল মেডুলাতে। এই অ্যাড্রেনাল মেডুলাতে গিয়ে যখন সে বাইন্ড করতেছে, তখন সে ওই মেডুলা থেকে অ্যাড্রেনালিন এবং নরঅ্যাড্রেনালিন রিলিজ করাবে। এই অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন গিয়ে আবার ভেসেলে গিয়ে তখন ভ্যাসোকনস্ট্রিকশন করবে। একটু আগে অ্যাসিটাইলকোলিন একা করেছিল ভ্যাসোডাইলেশন, এখন অ্যাড্রেনালিন গিয়ে করছে ভ্যাসোকনস্ট্রিকশন। তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন হলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আলটিমেটলি ব্লাড প্রেশার বেড়ে যাবে। এবং এটা কোন ইফেক্ট পেলা? এটা কি অ্যাসিটাইলকোলিনের সরাসরি ইফেক্ট নাকি ইনডাইরেক্ট ইফেক্ট? ইনডাইরেক্ট ইফেক্ট, কারণ সে নিজে করছে না, সে অ্যাড্রেনাল মেডুলা থেকে নিকোটিনিক রিসেপ্টরের মাধ্যমে অ্যাড্রেনালিন রিলিজ করছে, সেই অ্যাড্রেনালিন দিয়ে তখন ভ্যাসোকনস্ট্রিকশনটা করছে। ঠিক আছে, এটা বুঝে দিতেছিলাম। ওকে ইয়েস ম্যাম। সেট ম্যাম স্কেলেট আসসালামু আলাইকুম ম্যাম। আসলে ম্যাম পড়াটা যদি একটু ম্যাম স্লোতে পড়ানো যাইতো তাহলে একটু ভালো হতো ম্যাম। আসলে বুঝতে একটু সমস্যা হচ্ছে, মানে একটু দ্রুত হয়ে অনেকদিন যাচ্ছে পর মনে হওয়াতে হচ্ছে। না, অনেকদিন পর হওয়াতে। জি ম্যাম, এটা একটু সমস্যা হচ্ছে আসলে। একটু আস্তে, মানে একটু ধীরে করলে মনে হয় ভালো হতো ম্যাম মনে হচ্ছিল। ধীরে ধীরে, আচ্ছা কেমনে ধীরে ধীরে বলতে হয় সেটা শিখতে হবে এখন, বুঝছো? নাম কি বলো তোমার? সরি ম্যাম, আসলে প্রথমে তো সমস্যা নেই, তোমার নামটা বলো। আরে কি আশ্চর্য, সরি আর কি আছে, নাম বলতে সমস্যা কি? ম্যাম আমি মইনুল ইসলাম। মাইনুল, হ্যাঁ ঠিক আছে। আমি একটু স্লো বলতে হবে, কিন্তু আমি মনে করেছিলাম যে এগুলো তো আমি রিপিট করছি এবং রিপিটটা খুব দ্রুত করতেছিলাম, বুঝছো?
ঠিক আছে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আমি মানে বলতে চাচ্ছিলাম অ্যাসিটাইলকোলিনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। মাস্কারনিক ইফেক্টটা তো মোটামুটি দ্রুতই কি হয়ে গেছে, নাকি মাস্কারনিক ইফেক্টটা আবার বলবো? মইনুল, ম্যাম Final? একটু বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে শুরু করবো। দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি ম্যাম। হ্যাঁ, মাস্কারিনিক এবং নিকোটিনিক এই দুটো রিসেপ্টরের উপর অ্যাসিটাইলকোলিন কাজ করে, এটুকু আমরা জেনেছি, ঠিক আছে। এবং মাস্কারিনিক রিসেপ্টর কোথায় কোথায় আছে, মূলত তিনটা জায়গা, এটা আমরা মনে রাখবো। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে স্মুথ মাসেল, আর একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। স্মুথ মাসেলে আমরা যে মাস্কারিনিক রিসেপ্টরের ইফেক্ট দেখবো, সাধারণত আমরা দেখতে পাবো যে অল দ্য স্মুথ মাসেল কন্ট্রাকশন অকার্স এক্সেপ্ট দুটো জায়গা, একটা হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসেল, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন স্ফিংক্টারিক স্মুথ মাসেল। এই দুটো জায়গায় আমরা রেসপন্স পাবো অপোজিট, মানে রিল্যাক্সেশন হবে, আর বাকি সব জায়গায় পাবো কন্ট্রাকশন। তাহলে এখন আসো আই এ কি দেখবো? আই এ যে স্মুথ মাসেল সেখানে মায়োসিস হবে, কারণ কি সার্কুলার স্মুথ মাসেল অফ দ্য আইরিশ স্ফিংক্টার যেটা কন্ট্রোল হবে কনট্রাকশন হবে, তাহলে পিপলস আই স্ট্রোক যেটাকে আমরা বলি মায়োসিস। ওকে, নেক্সট ইফেক্ট হচ্ছে অ্যাকোমোডেশন ফর নিয়ারভিশন হবে। এটা কি? সিলিয়ার মাসেল চোখের, সেটা যখন কন্ট্রাক্ট হয় সেটা কন্ট্রাক্ট যখন হবে, মাসেল যখন কন্ট্রাকশন হয় আমরা খেয়াল পাই, তখন সাসপেন্সরি এলিমেন্ট নামে একটা জিনিস থাকে যে লেন্সকে ঝুলায় রাখে। তাহলে কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসেল ইজ ফলোড বাই রিল্যাক্সেশন অফ দ্য সাসপেন্সরি লিগামেন্ট। আর সাসপেন্সরি লিগামেন্ট মানে ঝুলায় রাখা, সাসপেন্স করে রাখে। হ্যাঁ, তো এই সাসপেন্সরি লিগামেন্ট যখন রিল্যাক্স হবে, লেন্সটা তখন বাল্জ করবে, ঠিক আছে। লেন্স বাল্জ করা মানে হচ্ছে কাছের জিনিসও, যে তোমরা কনভেক্স ব্যাপারটা জানো, তোমরা যে ফিজিক্সে পড়েছো না, আলোর ইয়েটা, ওই কনভেক্স লেন্সের ভিতর দিয়ে আলো গেলে আরো কাছের জিনিসটার প্রতি তাদের দৃষ্টিটা আরো ফোকাস করতে পারে তারা, যেটাকে আমরা বলছি অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন, ঠিক আছে। তাহলে এই সিলিয়ারি মাসেল কন্ট্রাকশনের জন্য, সাসপেন্সরি লিগামেন্ট রিল্যাক্সেশন হওয়ার জন্য, লেন্স বাল্জ করার জন্য অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশনটা ভালো করে হবে। থার্ড ইফেক্ট অন আই ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ আইরিশ ইজ পুলড অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বার। এবং ট্রাবিকুলার, কারণ সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন হচ্ছে, তাহলে কি হবে, ওই যে ট্রাবিকুলার মেশওয়ার্ক যে কোণা ছিল তারা ওপেন হয়ে যাবে। ওইগুলো ওপেন হয়ে গেলে অ্যান্টেরিয়র চেম্বার দিয়ে আলটিমেটলি অ্যাকুয়াস হিউমার ড্রেনেজটা বেড়ে যাবে। আর যখন এই ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যায় ডিউ টু ইনক্রিজ অ্যাকুয়াস হিউমার, সেটা যখন তুমি ড্রেনেজ বাড়ায় দিতে পারবা, তখন আলটিমেটলি অ্যাকুয়াস হিউমারের যে প্রেশারটা, ইন্ট্রাঅকুলার প্রেশারটা কমে যাবে। গ্লুকোমা নামে যে ডিজিজটা, সেটা তোমার ইফেক্টিভ হবে, মানে ট্রিটমেন্ট করতে পারবা। তাহলে চোখে এই তিনটা ইফেক্ট মনে রাখবা মূলত। আরেকটা ইফেক্ট আছে ল্যাক্রিমেশন, এক্সোক্রাইন গ্ল্যান্ড, সেটা এক্সোক্রাইন গ্ল্যান্ডে বলবো, কিন্তু এখানে আমরা বলছি স্মুথ মাসেলের ইফেক্ট। হোয়াট আর দ্য ইফেক্টস? মায়োসিস, তারপর হচ্ছে গিয়ে অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন, আর ইনক্রিজ ড্রেনেজ অফ অ্যাকুয়াস হিউমার, সো ডিক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার। এই তিনটা ইফেক্ট মনে রাখবা চোখে। ছবি এঁকে পড়বা, চেষ্টা করবা যাতে নাকি গ্লুকোমাতে অ্যাসিটাইলকোলিন কিভাবে হেল্প করে সেটা তোমরা বলতে পারো। যেই ছবি, যেখান থেকে যেই ছবি তোমাদের পছন্দ সেটা নিয়ে তোমরা বলবা, ঠিক আছে। জিআইটি তে ইফেক্টে দেখো, জিআইটি তে ইসোফেজিয়াল স্ফিংক্টারে কন্ট্রাকশন করে, এখানে M3 রিসেপ্টর আছে, তাহলে কি হবে, রিফ্লাক্স হবে না। আমাদের যে অনেক সময় খাবার উঠে আসে, টক ঢেকুর আসে, ওই যে রিফ্লাক্স হয়, ওটা হবে না। এছাড়া পেরিস্টালটিক ওয়েভ, সেটা স্টমাক হোক বা ইন্টেস্টাইন হোক, আমরা বেড়ে যাবে দেখবো। তো স্টমাকে যদি বেড়ে যায়, তাহলে গ্যাস্ট্রিক এমটিং টাইমটা কমে যাবে, এমটিংটা বেড়ে যাবে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে পেরিস্টালটিক ওয়েভ থ্রুআউট দ্য গাট, এটা বেড়ে যাবে, কারণ লংগিজিনাল মাসেলে M3 রিসেপ্টর থাকে, যার কাজ হচ্ছে কন্ট্রাকশন করা। তাহলে পেরিস্টালসিসটা মানে অ্যাক্টিভেটেড হবে, আর ওই যে পেরিস্টালটিক ওয়েভটা লাস্টে গিয়ে থাকে সার্কুলার স্মুথ মাসেল, যেটা স্ফিংক্টার, সেখানে M2 রিসেপ্টর থাকে, ওটা তখন ওপেন হয়ে যায়, তাহলে আলটিমেটলি ডেফিকেশন হয়। এটা হলো জিআইটির ইফেক্ট। প্যারাটাল সেল, যেটা সব স্যালাইভারি গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সিক্রেশন গুলো বেড়ে যায়। তারপরে গ্যাস্ট্রিক প্যারাটাল সেলে যে M3 রিসেপ্টর আছে, ওখানে আলটিমেটলি এবং নার্ভ সাপ্লাইং দ্য ভ্যাগাস নার্ভ
ভ্যাগাস নার্ভ সাপ্লাইং দ্য প্যারাটাসের যে ওখানে থাকে হচ্ছে A1 রিসেপ্টর, ওদের আলটিমেট কাজ হচ্ছে অ্যাসিড সেকশন বাড়িয়ে দেওয়া। তাহলে পেপটিক আলসার ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা আছে অ্যাসিটাইলকোলিন বেশি যদি রিলিজ হয়। তাহলে এই ধরনের পেপটিক আলসারে কোন ড্রাগটা তোমার কাজ করবে? যেহেতু তুমি দেখলা যে ভ্যাগাস নার্ভ যদি সাপ্লাই বন্ধ করে দাও আলটিমেটলি অ্যাসিটাইলকোলিনে আসবে না, তখন সে M3 এর উপর কাজ করতে পারবে না। সো সিলেক্টিভ M1 ব্লকারটা পেপটিক আলসারের জন্য বেটার, যেমন পাইরেনজেপিন, টেলেনজেপিন। সো দিজ আর ইউজড অ্যাজ অ্যান্টি-পেপটিক আলসার ডিজিজ। রেসপিরেটরি সিস্টেমে তোমরা দেখবা স্মুথ মাসেলে কন্ট্রাকশন আমরা জেনেছি, তাহলে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের কন্ট্রাকশন হবে, সো ব্রঙ্কোস্পাজম হবে। তাহলে যেসব পেশেন্টের অ্যাজমার প্রবণতা আছে তাদের অ্যাজমা বেড়ে যেতে পারে। তাহলে আমরা অ্যাজমাটিক পেশেন্টের জন্য কোলিনোমাইমেটিক ড্রাগটা কন্ট্রাইন্ডিকেটেড হবে। এছাড়া ব্রঙ্কিয়াল সিক্রেশন বলো, যত ধরনের সিক্রেশন গ্ল্যান্ডুলার সিক্রেশন আছে সেগুলো বেড়ে যায়। তাহলে যদি অপারেশনের সময় তুমি অ্যাসিটাইলকোলিন দাও বা কোলিনার্জিক স্টিমুলেশন করো, তাহলে দুটো সমস্যা হবে অপারেশনের সময়। একটা হচ্ছে ব্রঙ্কোস্পাজম আর একটা হচ্ছে ব্রঙ্কিয়াল সিক্রেশন বেড়ে যায়। এই দুটো ইফেক্টই কিন্তু আমাদের জন্য অপারেশনের আগে খুব বিপজ্জনক, কারণ আমরা অ্যানেস্থেটিক ড্রাগগুলো যখন ব্যবহার করব ওদের অনেকেই কিন্তু ব্রঙ্কোস্পাজম করতে পারে, ব্রঙ্কিয়াল সিক্রেশন বাড়াতে পারে। সেই ক্ষেত্রে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হিসেবে মানে অপারেশনের আগে আমাকে তাহলে কি ধরনের ড্রাগ দিতে হবে? অ্যান্টি মাস্কারেনিক ড্রাগ। কারণ মাস্কারেনিক ইফেক্টের জন্য আমি কি পেলাম? ব্রঙ্কোকনস্ট্রিকশন পেলাম, ব্রঙ্কিয়াল সিক্রেশন বেড়ে গেছে পেলাম। তুমি যদি অপারেশনের সময় অজ্ঞান পেশেন্টের ব্রঙ্কিয়াল সিক্রেশন বেড়ে দাও তাহলে কি হবে? অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমাকে একটা ব্যবহার করতে হবে সিক্রেশন কমানোর জন্য এবং ব্রঙ্কোস্পাজম কমানোর জন্য আমাদের দিতে হবে অ্যান্টিমাস্কারেনিক ড্রাগ, অ্যাট্রোপিন লাইক ড্রাগ করুন, ঠিক আছে? সো প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে এইখানে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স তুমি পেয়ে যাচ্ছ। জেনিটো ইউরিনারি সিস্টেমে বিশেষ করে ইউরিনারি সিস্টেমটা ইফেক্টটা মনে রাখবে। ব্লাডারের ক্ষেত্রে ডেট্রোসাল মাসেলে M3 রিসেপ্টর আছে, ডেট্রোসাল মাসেলে M3 রিসেপ্টরের কন্ট্রাকশন হয়, আর সার্কুলার মাসেল যেটা ট্রাইগন এবং স্ফিংটার ওখানে M2 রিসেপ্টর। আমি তোমরা বলেছি আমরা যে M2 রিসেপ্টরের কাজ হচ্ছে ইনহিবিটরি ইফেক্ট। তাহলে ট্রাইগন বা স্ফিংটারটা ওপেন হয়ে যায় আর ডেট্রোসাল মাসেল কন্ট্রাকশন হয়, তাহলে ভয়েডিং অফ ইউরিনের জন্য এটা ইম্পর্টেন্ট। তো কোনো কারণে যদি অপারেশনের পরে টোন অফ ব্লাডার নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? দিতে হবে, ঠিক আছে? কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে সিম্পল ইফেক্ট মনে রাখবা যে হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন দুটো কমে যায় M2 এর মাধ্যমে। M2 মানে হচ্ছে GI প্রোটিনের মাধ্যমে কাজ করে, আলটিমেটলি ইনহিবিটরি ইফেক্ট দেখায়। একটু মনে রাখলে হবে। আর আসো এতক্ষণ ছিল মাস্কারেনিক ইফেক্ট। এবার তোমাদের মাস্কারেনিক ইফেক্ট ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, ফাইনাল এবার থ্যাংক ইউ। গুড। কি বলেছি? একটা হচ্ছে মাস্কারেনিক টাইপ আর একটা হচ্ছে গিয়ে ক্লাস দিচ্ছি, আর একটা হচ্ছে গ্যাংলিয়া, ঠিক আছে? মাস্কারেনিক টাইপ মানে কোন মাসেল? আমরা তো মাস্কারেনিক টাইপ করে ফেলেছি দুটো মাসেলে, একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল আর একটা স্মুথ মাসেল। বাকি রইল 3 নাম্বার মাসেল হচ্ছে স্কেলেটাল মাসেল। সেই স্কেলেটাল মাসেলেই তুমি পাবা নিকোটিনিক রিসেপ্টর। স্কেলেটাল মাসেল জাংশনে তুমি কন্ট্রাকশন করবে আর হচ্ছে অটোনমিক গ্যাংলিয়াতে তুমি এক্সাইটেশন করবে। এখন গ্যাংলিয়ার এক্সাইটেশন সেটা সিম্প্যাথেটিক গ্যাংলিয়াও হতে পারে, প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াও হতে পারে। কারণ আমি নিকোটিনিক মানেই জানলাম যে এক্সাইটেটরি ইফেক্ট, আর আয়ন চ্যানেল মিডিয়েটেড রিসেপ্টর এবং এর কাজই হচ্ছে এক্সাইটেশন করা। সে গ্যাংলিয়াতে থেকে গ্যাংলিয়ার স্টিমুলেশন করবে, আর স্কেলেটাল মাসেল থাকলে কন্ট্রাকশন হবে, স্কেলেটাল মাসেল করবে। এখন কোন ধরনের গ্যাংলিয়াটা স্টিমুলেশন হবে সেটা ডিপেন্ড করবে কোন অর্গানে কোন গ্যাংলিয়নিক প্রেডমিনেন্স আছে। যেমন আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা দেখতে পাই যে আমাদের ব্লাড প্রেশার মেনটেন করতে হবে, তো আলটিমেটলি সিম্প্যাথেটিক স্টিমুলেশনটাই প্রেডমিনেন্ট থাকে। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে অটোনমিক গ্যাংলিয়ার ইফেক্ট হবে সিম্প্যাথেটিক স্টিমুলেশন। বাট ইন জিআইটি অ্যান্ড জেনিটোরিনারি সিস্টেমে আমাদেরকে মূলত লাগবে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম ইফেক্ট। সো ওইখানে প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট আমরা পাবো। তাহলে এই যেখানে আমরা যে ধরনের গ্যাংলিয়নিক স্টিমুলেশন ইফেক্ট বেশি সেখানে সেটাই স্টিমুলেশন হচ্ছে, এটাকে আমরা বলি ইউজ ডিপেন্ডেন্ট ইফেক্ট। কোথায় কোনটা বেশি দরকার সেটা। এখন আসো আরেকটা যেটা ভাইবা কোশ্চেন বলেছিলাম যে অ্যাড্রিনাল মেডালাতে আমরা নিকোটিনিক রিসেপ্টর। আস্তে আস্তে তোমরা এই যে ক্লাসটা শুনতেছো আমি তোমাদেরকে বলবো যে যেখানে আছো যে যেভাবে আছো আমি তোমাকে দেখছি না,
কিন্তু তুমি একটা জিনিস রিসিভ করতেছো, এই তথ্যটা, আমার কথাটা ভালো করে খেয়াল করো, এই তথ্যটা তুমি কিভাবে নিবা সেটার উপর নির্ভর করবে তোমার আলটিমেটলি ফার্মাকোলজি পরীক্ষার সময়ের রেসপন্সটা। খুবই সাবধানে খেয়াল করো কথাটা আমার। পড়ালেখা যেটাই করছো সেটাকে তুমি কিভাবে নিচ্ছ সেটার উপর নির্ভর করবে তোমার ফার্মাকোলজি পরীক্ষার রেসপন্সটা। এখন এই যে আমি একটা কথা বললাম যে অ্যাড্রিনাল মেডুলাতে আমি নিকোটিনিক রিসেপ্টর পাচ্ছি, এখানে তাহলে রেসপন্সটা একটু ভিন্ন রকম হবে। এই কথা শোনার সাথে সাথে তোমাকে এইটা ইনপুট সুন্দর করে নিতে হবে। তুমি যদি ইনপুট কয়েক ভাবে নেওয়া যায়, ইন জেনারেল ইনপুট, স্পেশাল ইনপুট, ঠিক আছে? কিছু তথ্য হচ্ছে ইন জেনারেল নিলে কোনো সমস্যা নাই, কিন্তু কিছু তথ্য হচ্ছে স্পেশালি নিতে হবে, এগুলো সেট আপ করতে হবে। আমরা কি করি যে কোনো একটা, যে একটু আগে আমি ক্লাসটা শুরু করার আগে কি করলাম, আমি একটা সেট আপ করলাম। আমি যদি সেট আপটা না করতাম তাহলে কি হতো, তাহলে আমি তোমাদের সাথে কমিউনিকেশন করতে পারতাম না, ঠিক কি না? পারতাম পারতাম না, তাই না? প্রতিটা জিনিসের রিসিভ করার আগে বা প্রিপারেশন করার আগে আমরা একটা সেটআপ করে নিব। সেই সেটআপটা আমাদেরকে হেল্প করবে যে আমরা এই তথ্যটা আসলে কিভাবে রাখবো, ঠিক আছে? চেষ্টা করবা এই যে তথ্যগুলো নিচ্ছ এগুলোকে সুন্দর করে ব্রেইনে ইনপুট দেওয়ার জন্য, যাতে নাকি তুমি যে কোনো সময় এই পড়াগুলো জিজ্ঞেস করলে আলটিমেটলি তুমি রেসপন্সটা দিতে পারো। বুঝছো? তাহলে এখন দেখো নিকোটিনিক রিসেপ্টর আছে কোথায়? অ্যাড্রিনাল মেডুলাতে। তাহলে অ্যাড্রিনাল মেডুলাতে অ্যাসিটাইলকোলিন যখন বাইন্ড করবে ওখান থেকে সে অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন রিলিজ করবে। সেই অ্যাড্রিনালিনের কাজ কি? সে গিয়ে ভ্যাসোকনস্ট্রিকশন করবে, সে গিয়ে আলটিমেটলি ব্লাড প্রেশার রাইজ করে দিবে। তাহলে এখন তুমি দিলা অ্যাসিটাইলকোলিন, হয়ে গেল রাইজ অফ দ্য ব্লাড প্রেশার। তাহলে ভেতরের মেকানিজমটা কি হলো? ভেতরের মেকানিজমটা হচ্ছে রিসেপ্টর অ্যান্ড দ্য নিউরোট্রান্সমিটার রিলিজ ফ্রম দ্যাট। রিসেপ্টর ছিল নিকোটিনিক, তার সাথে অ্যাসিটাইলকোলিন বাইন্ড করেছিল, কিন্তু রিলিজ হলো কি অ্যাড্রিনাল মেডুলা থেকে? অ্যাড্রিনালিন। সে গিয়ে বাইন্ড করলো আলফা 1 রিসেপ্টরের সাথে, আলটিমেটলি ভ্যাসোকনস্ট্রিকশন হলো, ব্লাড প্রেশার কিন্তু রাইজ করলো। এটা কখন পাবা? এটা হচ্ছে গিয়ে কখন তুমি নিকোটিনিক রেসপন্স পাবা, কখন তুমি মাস্কারিনিক রেসপন্স পাবা। এক্সটারনালাইজ করে দিচ্ছ, তাই না? দিবা অল্প কনসেন্ট্রেশনে দিবা, তখন তুমি মাস্কারিনিক রেসপন্সটা পাবা। এবং মাস্কারিনিক রেসপন্স হচ্ছে হার্টে এবং ব্লাড ভেসেলে দুটাতেই আলটিমেটলি ইনহিবিটরি ইফেক্ট থাকার জন্য ব্লাড প্রেশারটা তুমি ফল পাচ্ছ, কারণ ভ্যাসোডাইলেশন করতেছে এন্ডোথেলিয়াম রিল্যাক্সিং ফ্যাক্টর রিলিজ করিয়ে, তাহলে আলটিমেটলি ভ্যাসোডাইলেশন হয়ে ব্লাড প্রেশার ফল করলো একা একা অ্যাসিটাইলকোলিন যখন দিচ্ছ, এবং ডিউ টু মাস্কারিনিক রেসপন্স। যখন তুমি অ্যাসিটাইলকোলিনের এই মাস্কারিনিক রিসেপ্টরটা বন্ধ করে দিবা বাই দ্য অ্যাট্রোপিন, যেটা অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ, তারপরে যখন তুমি অ্যাসিটাইলকোলিন দিবা তখন কিন্তু সে আর মাস্কারিনিক রিসেপ্টরকে ফ্রি পাবে না, সে তখন ফ্রি পাবে নিকোটিনিক রিসেপ্টর, এবং একটু হায়ার কনসেন্ট্রেশন দিলেও সেই নিকোটিনিক রেসপন্সটাই তখন দেখা যায়। আর নিকোটিনিক রিসেপ্টর যেহেতু অ্যাড্রিনাল মেডুলাতে থাকে, ওখান থেকে অ্যাসিটাইলকোলিন তখন কি রিলিজ করবে? অ্যাড্রিনালিন। এটা তাহলে অন্যরকম হয়ে গেল। প্যারাসিম্পথেটিক দিলা কিন্তু সিম্প্যাথেটিক নিউরোট্রান্সমিটার রিলিজ হলো, তাহলে ও কি করবে? সে ভ্যাসোকনস্ট্রিকশন করবে, আলটিমেটলি ব্লাড প্রেশার রাইজ করে দিবে। সো দিস রাইজ অফ ব্লাড প্রেশার caused by the acetylcholine is due to nicotinic receptor effect, which is due to the release of the adrenaline and noradrenaline from the adrenal medulla. এই যে কথাটা বললাম, আমরা যখন একটা ভাইবাতে জিজ্ঞেস করবো অথবা যখন একটা ট্রেসিং দিব অসপিতে, তখন কি তোমরা এই উত্তরটা এইভাবে লিখতে পারবা রিসেপ্টর দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করে? চেষ্টা করো এগুলো পড়ার জন্য এবং পারার জন্য, ঠিক আছে? স্কেলেটাল মাসেলে যেহেতু কন্ট্রাকশন দেখবা, নিউরোমাসকুলার জাংশনে কন্ট্রাকশন করার কাজটা সে করে নিকোটিনিক এনএম রিসেপ্টরের মাধ্যমে, আর অল দ্য এক্সাইটেটরি ইফেক্ট আর প্রোডিউসড ইন দ্য সিএনএস। নাও কোথায় কোথায় তাহলে আমরা দিব কোলিনার্জিক ড্রাগ গুলো? ইন্ডিকেশন হচ্ছে মূলত হচ্ছে গিয়ে গ্লুকোমা, ব্লাডার অ্যাটোনি, তারপরে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে যেহেতু হার্ট রেট কমায় দেয়, পোস্ট অপারেটিভ টু প্রিভেন্ট প্যারালাইটিক আইএস কারণ পেরিস্টালসিস বাড়ায় দেয় এগুলোতে। আর হচ্ছে গিয়ে দিব না কোথায়? দেখলা যে ব্রঙ্কোস্পাজম হয় তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে দিবা না, পেপটিক আলসার বাড়ায় দেয় সেখানে দিবা না, মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়, হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, তারপরে হাইপারথাইরয়েডিজমে দিব না, এখানে হার্ট ফিব্রিলেশন হতে পারে এগুলোতে। করোনারি ইনসাফিসিয়েন্সি থাকলে বা ইউরিনারি রিটেনশন থাকলে আমরা দিব না, বা মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকলেও আমরা
দিব না, ঠিক আছে? কারণ তুমি যখন পেরিস্টালটিক ওয়েভ বাড়ায় দিবা কিন্তু মেকানিক্যাল অবস্ট্রাকশন রিলিভ করবে না, তখন কিন্তু এটা মাসেলটা কিন্তু ছিঁড়ে যাবে, ঠিক আছে? বুঝছো কথাটা? Yes. অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে তুমি যেখানে যে ইফেক্টের জন্য চাইছো সেটা ছাড়া বাকি সবগুলো ইফেক্ট হচ্ছে তোমার অ্যাডভার্স ইফেক্ট। ফার্মাকোলজিক্যাল ইফেক্টকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা ডিজায়ার্ড একটা আনডিজায়ার্ড। যেটা ডিজায়ার্ডটা ছিল তুমি যেখানে যেটার জন্য দিলা, আর বাকি সব ইফেক্ট গুলো তোমার আনডিজায়ার্ড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট। সো মাইল্ড হচ্ছে ল্যাক্রিমেশন, সালাইভেশন, সোয়েটিং, ব্র্যাডিকার্ডিয়া, আর সিভিয়ার এর ক্ষেত্রে হাইপারটেনশন, ব্রঙ্কোস্পাজম, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে। একটা কোশ্চেন আমরা জিজ্ঞেস করি, অ্যাসিটাইলকোলিন কি আমরা ক্লিনিক্যালি ইউজ করতে পারি কিনা? It has no or very little clinical significance in therapeutic effect, therapeutic value. Why? Number one, আমরা বলেই দিয়েছি যে খুবই র্যাপিডলি 150 মিলিসেকেন্ডের ভিতরে এটা ভেঙে যায় বাই দ্য অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইম। যেই ড্রাগটা তুমি এত দ্রুত ভেঙে যায় সেটাকে কি তুমি বারবার দিতে পারবা? যদি তুমি লার্জ আইভিও দাও, দেখা যাচ্ছে 5 থেকে 20 সেকেন্ড থাকে। 5 থেকে 20 সেকেন্ড যদি একটা ড্রাগের ইফেক্ট হয় সেটা তো বারবার প্রিক করা সম্ভব না, তাই না? তাহলে এটা এক নাম্বার মানে একটা ফ্ল যে এটাকে আমরা দিতে পারতেছি না, খুব দ্রুত ভেঙে যায় এই জন্য। তাছাড়া তুমি একটু আগে দেখলা যে এতগুলো ইফেক্ট দেখায় একটা ড্রাগ যখন ডাইভার্স ইফেক্ট দেখায় তাহলে সিলেক্টিভিটি নাই তার, তাহলে অ্যাডভার্স ইফেক্ট অনেক বেশি, সো মোর টক্সিক ইফেক্ট। এই কয়েকটা কারণে আমরা আলটিমেটলি অ্যাসিটাইলকোলিনকে ক্লিনিক্যালি ইউজ করতে পারি না, ঠিক আছে? অ্যাসিটাইলকোলিন লাইক ড্রাগ গুলো আমরা আলটিমেটলি ইউজ করি। আজকে কি এইটুকু থাকবে? নেক্সট ক্লাসে কোলিনেস্টারেজ এনজাইম এবং অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমের কাজ এবং অ্যান্টিকোলিনেস্টারেজ ড্রাগ করব, ঠিক আছে? জি ম্যাম। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? জান্নাতুল ঈশা কথা বলছিল না? মইনুল জি ম্যাম। বুঝতে পারছো বো? বুঝতে পারছি। আচ্ছা, না বুঝতে পারলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা, বা কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। কোনো প্রবলেম হলে, হ্যাঁ? আমি প্রথমে ফার্স্ট দিয়েছিলাম, আই এম সরি ফর দ্যাট, বিকজ আমি ভেবেছিলাম যে আসলে কুইক রিক্যাপচুলেশন করে আমাকে এই তোমাদের আগের পড়াটা মনে করাই দিতে হবে, বাট আমি বুঝতে পারিনি যে এটা তাড়াতাড়ি বললে তোমাদের অসুবিধা হবে। আর হ্যান্ড আউটের ব্যাপারে তোমাদের প্রসিডার বলতেছিলেন কেউ একজন এসে হ্যান্ড আউট নিতে চাচ্ছে ফার্স্ট টার্মের পুরোটা, তো সেটা কে করবে, কখন করবে আমাদেরকে একটু জানিয়ে দিও। আমাদের কাছে মোটামুটি রেডি আছে, তো দিতে পারবো, সমস্যা নেই। তোমাদের কাছে হ্যান্ড আউট থাকলে তোমরা দেখে ক্লাস নোটের সাথে মিলায় করতে পারবে, এটা ভালো হবে, ঠিক আছে? কারণ শুধু স্ক্রিন অফ করলেই শেষ, আর কোনো তো কি বলবো এতটা সাধু পড়াশোনা আমাদের হবে না, হাতে কলমের কিছু নিয়ে তারপরে পড়াশোনা করতে হবে। সেজন্য হ্যান্ড আউট। আপনারা কি কলেজে যাচ্ছেন? আমি এখন কলেজ থেকেই ক্লাস নিচ্ছি মা। না, শনি সব আমরা নিবি, আমরা কালকে যাব। কালকে? শুনতে পারি। কালকে যাবা? জি। জি ম্যাম, কে কালকে আসবে? আসবো। কে আসবে? আমি আর অরুণিমা যাবে। অরুণিমা আর ম্যাম জয়িতা। 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমার হ্যান্ড আউটটা আমি আমার টেবিলে রেখে যাব, আর মালিহা ম্যাডাম কালকে থাকবে। মালিহা ম্যাডামের সাথে কথা বলে ওনারটা তোমরা নিও, ঠিক আছে? তাহলে আমি আমার অটোনমিকটা দিব, ওকে। আর হচ্ছে মালিহা ম্যাডাম দিবে জেনারেল ফার্মা, তাই তো? আর সিবিএসটা পড়ানো হোক তখন নিও, তাহলে ভালো হবে। হ্যাঁ, আমি অটোনমিকটা দিয়ে রাখবো, টেবিলে রেখে যাবো, তোমরা নিয়ে ফটোকপি করে আমার টেবিলে আমার জমা দিয়ে যাও, ঠিক আছে? ওকে। জি ম্যাম, ওকে। আর কোনো প্রশ্ন নাই? সবাই কেমন আছো এমনিতে? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আলহামদুলিল্লাহ। ভালো আছি। করোনা কি কারো ঘরে আঘাত করেছে কারো ঘরে? আনফরচুনেটলি না ম্যাম। আমার ঘরে করেছে। আমার মাদার ইন ল করোনা ছিল, মোটামুটি 20 দিনের মতন, মোটামুটি একদম মানে কিয়ামত খুব কাছে থেকে দেখে এখন মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ। বুঝছো, জমে মানুষের টানাটানি কেমনে করে ওগুলা দেখে ঘরের মাঝে এগুলা থেকে আসছি, বুঝছো? তো দোয়া করি তোমাদের জন্য কারোর না হয়, সবাই সাবধানে থাকবা, ঠিক আছে?
ভিডিও এখানে কি ভিডিও অন করার অপশন আছে? ভিডিও অন করার অপশন আছে তোমাদের? আচ্ছা ম্যাম। জি ম্যাম। তোমাদেরকে দেখার অপশন গুলো কই দেখি, একটু চেহারা দেখি, চেহারা মোবারক। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখার অপশন থাকলে খুব ভালো হতো একটু। নাকি ডাটা বেশি কাটবে দেখলে? ডাটা বেশি কাটবে না? থাক, ডাটা কাটলে থাক। ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, হ্যালো হ্যালো। নো ম্যাম। নো ম্যাম। নাই ম্যাম। ফারহানা হক আছো? কাকন কাকন এখানে তো 101 দেখাচ্ছে। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, মাইশা আদনিন, মাইশা 109, অভিজিৎ, প্রান্ত, ফাহমিদা, ফারদিন। প্রেজেন্ট ম্যাডাম। আরে প্রেজেন্ট দিতে হবে না, আমি নাম বলতেছি শুধু, প্রেজেন্ট বলতে হবে না। এখন তাহলে এইটা আমি পার্সেন্টেজের জন্য সেভ করব। হ্যাঁ, সেভ করে রাখছি। ম্যাম নামের পাশে রোল নাম্বার অ্যাড করতে পারি নাই। মানে কি? ম্যাম অনেকের নামের পাশে রোল ম্যাম নাম্বার অনেক নামের লেখা নাই। অনেকের অ্যাকচুয়াল নামও দেওয়া নাই। তাহলে ম্যাম আমি এটার স্ক্রিনশট নিছি, এটার কাছ থেকে ওদের রোল নাম্বার জেনে নিয়ে আপনাকে জানাই। আমাকে ইয়েতে দিবা, আর কি হোয়াটসঅ্যাপে দিবা, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। দিবা। তো এর মাঝখানে আবার যারা আসে নাই, যারা পারে নাই, তাদেরটা অ্যাড করে দিও না, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে থাকো। নেক্সট ক্লাসে আবার ইনশাআল্লাহ নেক্সট মানডেতে অ্যান্টিকোরিনা স্টারেজ পড়াবো। এইটুকুর পর্যন্ত একটু পড়ে আসো যাতে আমরা ডিসকাস করতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে এখন ক্লাসটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। তাওসিফ রেকর্ড করছস? ভাই কেমন লাগে? সাগর ক্লাস আমার রেকর্ড করলে এটা ম্যাডামরে পাঠা দিস, আবার বুঝাই দিতে বলিস। ধ্রুব ক্লাস শেষ, ধ্রুব ক্লাস শেষ।